মামলার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোন মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন। আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, আন করেছে, এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীর তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যেখান থেকে মিরাক্কিরি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেব। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেব। 26 নির্বাচন তো সামনে, তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা? দেখুন, আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছেন? দেখুন, আপনাকে বলি, আমার সাথে পেরে উঠতে পারছে না। আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে। কদিন আগে আমাকে 24 ঘন্টা আটকে রেখেছিল এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন, এনাদের মধ্যে ছিলেন আরো অ্যাডভোকেটরা আসে, আমাদেরকে জামিন করিয়েছে। তো আমাকে আটকাতে পারছে না। তাহলে কি হবে? সামাজিক ভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয়, পাবলিক ডোমেইনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিজের 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নওশাদ হাত দেবে? 3000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে করতে পারে, তাও বিশ্বাস করবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি 3000 কোটি কেন? একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমার একটা 30 কোটিতে আমাকে আটকে রাখবে। এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছে তারা কোর্টের মাধ্যমে কেনার চেষ্টা হচ্ছে। রিসেন্টলি আপনাকে কোন অফার দেওয়া হয়েছে তৃণমূল থেকে, বা কোন দল থেকে অফার পেয়েছেন? দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে, চলে আসুন। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি যেটা, সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। হাসির কাটে তিনি গিয়েছিলেন, তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা, আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি। আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে এই কিনতেও পারবে না, মিথ্যা মামলাতে আমাকে আটকাতে পারবে না। আপনাকে অফার কে দিচ্ছে? আপনি অবশ্যই শাসক দলের যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম। আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা
বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না। মানে বিধানসভার অন্দরে হ্যাঁ, বিধানসভার ক্ষেত্রে আরো কয়েকটা আজকে কলকাতা জেলা জুড়ে বালিকা দর্শক শুনলেন আইএসএফ এর বিধায়ক, একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী, ভাঙড় বিধানসভার বিধায়ক। আজকের সকাল ঠিক 12টা নাগাদ বেনশান আদালতে তৃণমূলের এমএলএ শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। বেশ বড় বড় কথা বলছিলেন শওকত মোল্লারা, একেবারে দিয়েছেন একেবারে মানহানি মামলা করে, কারণ একেবারে অসত্য কথা বলছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এ কথার কোনো ভিত্তি নাই, তাঁর কাছে পর্যন্ত এখনো কোনো ভিত্তি নাই। অতএব অসত্য কথা পাবলিক ডোমিনে বলে বেড়াচ্ছিলেন। নওশাদকে কালিমালিপ্ত করার চেষ্টা এবং রাজনীতির যে রং নওশাদকে লাগাবার চেষ্টা করা হয়েছে। কারণ নওশাদ যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে 4 বছরে, সেটাকে মানুষের সামনে খারাপ করার জন্য শওকত মোল্লা সাহেব, কি বলছে শওকত মোল্লা একটা এমএলএ, নিজেও এমএলএ, এক এমএলএকে বদনাম করার চেষ্টা করেছে। দিয়েছেন এবার ঠেলা সামলান, মানহানি মামলা করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী সাহেব। অতিরিক্ত চালাক ছেলে তো, তার এই কুরুচিকর মন্তব্য দিয়ে তিনি বদলে দেননি, একেবারে দিয়েছেন বেনশান আদালতে। ধাক্কা সামলান, ছুটুন এবার বেনশান আদালতে। তিনি বলছিলেন তো তার বিরুদ্ধে একেবারে দিয়েছেন কেস করে মানহানির মামলা। তার তো সম্মানহানি হচ্ছিল। 30 কোটি টাকা নওশাদ সিদ্দিকী বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। এবার তো বলেছেন তাকে তো যেতে হবে কোর্টে। শওকত মোল্লার যা তথ্য রয়েছে, যা প্রমাণপত্র রয়েছে, নওশাদ সিদ্দিকী কোন হোটেলে বিজেপির কোন নেতার সঙ্গে 30 কোটি টাকা রফা দফা হয়েছে, সেটা কি ওই 100 টাকার নোটের মাধ্যমে, না 500 টাকার নোটের মাধ্যমে, না 2000 টাকার নোটের মাধ্যমে? উত্তর শওকত সাহেবকে দিতে হবে। বেনশান আদালত দিয়েছেন একদম ঠুকে। তো টাকাটা কি একবারে নওশাদ সাহেব নিয়েছিলেন, নাকি 2 দফ 3 দফ 4 দফ ধরে টাকাটা নিয়েছিলেন? সেটা পরিষ্কার তিনি বলেছেন। জবাব দিতে হবে শওকত মোল্লাকে, এখানে ছাড়ার জায়গা নাই। ছেড়ে কথা বলা হবে না। নওশাদ সিদ্দিকী যেটা বললেন আর কি, যে শওকত সাহেবকে আমি ছেড়ে কথা বলবো না, অর্থাৎ বড় বড় ভাষণবাজি করছিলেন এই ক্যানিং পূর্বের বিধায়ক। যার দিদি তাকে বলে নটোরিয়াস ক্রিমিনাল, মানে কমিশন ক্রিমিনাল তাকমা দিয়েছে, কুখ্যাত দুষ্কৃতী। দিদি যাকে বলে তুই তো বোম বাঁধিস আর বন্দুক নিয়ে থাকি, মারপিট করিস, তার মুখে এসব কথা মানায়? বিজেপির থেকে নওশাদ টাকা নিয়েছে না, দিয়েছেন তো এবার বেনশান আদালতে। ঠেলা সামলান। মিথ্যেকে সত্য করার চেষ্টা, মানুষের সামনে নওশাদ সিদ্দিকীর যে ফেসটা, সেই ফেসটাকে নষ্ট করার চেষ্টা শওকতের, সে ফেসটাকে নওশাদের সঙ্গে রাজনৈতিকভাবে ভাঙড়ে আপনারা পেরে উঠতে পারছেন না। অন্য জায়গার কথা সাপোজ আমি বলবো না, ভাঙড়ে আপনারা পেরে উঠতে পারছেন না। অন্য জায়গায় আপনাদের সংগঠন মজবুত রয়েছে, কিন্তু ভাঙড়ের ক্ষেত্রে আপনারা ফেলুয়ার হয়েছেন, আপনারা ফেলুয়ার হয়ে গিয়েছেন। ভাঙড়ের মানুষের আস্থা ভরসা অর্জন করতে পারেননি, তাই নওশাদকে দেখে দেওয়ার চেষ্টা করছে শাসক। ঠেলা সামলাবে শওকত মোল্লা। এবার কেমন দিয়েছে শওকত সাহেব। এবার শওকত সাহেব তো তড়িঘড়ি, শওকত মোল্লাকে আমরা প্রশ্ন করেছিলাম, তো ফোনে তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারণ আমাদের ছোট চ্যানেল, আমাদের সঙ্গে শওকত মোল্লা সাহেব কথা বলতে নারাজ, কথা বলবে না। তো মিডিয়ায় প্রশ্ন করা, তিনি বলেছেন, ফোনে কথা হয়েছে, তিনি বলেছেন যে দীপক ব্যাপারী বলে এক সাংবাদিক, তিনি নাকি তথ্য দিয়েছেন। এবার দীপকও পড়েছে বিপাকে, তার বিরুদ্ধেও মামলা হয়েছে, তার বিরুদ্ধে বেনশান আদালতে পিটিশন ফাইল হয়েছে। এবার দীপক গিয়েছে ও ফেঁসে, শওকত বলছে দীপক বলেছে, দীপক বলছে শওকত বলেছে। এখন দুজন ফেঁসে গিয়ে এখন কার ধরে টানাটানি করে। দর্শক, শওকত মোল্লা বিপকে, নওশাদ সিদ্দিকীর হাইকোর্টে মামলা মানহানি, মানে সম্মানহানি মামলা করেছে। দর্শক কি বলবেন, ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমাদের নতুন চ্যানেল, দ্বিতীয় চ্যানেল ইনসাফ টিভি টুডেতে সকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।